দেশে করোনায় শিশুসহ আরও ২১ জনের মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। ঈদের ছুটিতে এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন নমুনা পরীক্ষায় শনাক্তের হার সর্বোচ্চ। চট্টগ্রামের কোটি মানুষের জন্য কোভিড আইসিইউ শয্যা ১০টি। বিশেষায়িত হাসপাতালেই ২ সপ্তাহে ১৩ জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান। জামায়াতের পরিকল্পনায় খুলনার কয়রায় হাঁটু পানিতে ঈদের নামাজ। মদদ ছিল আওয়ামী লীগের বিজয়ী বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যানের, অভিযোগ স্থানীয় নেতাদের। মক্কা ছাড়া সৌদি আরবের সব মসজিদে ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত জামাতে নামাজ আদায়ের অনুমতি। এবং আমপানের ক্ষত শোকানোর আগেই নওগাঁয় আবারও ঝড়ের তাণ্ডব। ২ উপজেলার কয়েকশো বাড়িঘর বিধ্বস্ত। ঝোড়ো বাতাসে সিরাজগঞ্জে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে এক শিশুসহ ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫২২ জনে। মৃতদের মধ্যে ১৪ জন পুরুষ ও ৭ জন নারী। এদিন গত এক সপ্তাহের মধ্যে সর্বনিম্ন ৫,৪০৭ জনের নমুনা পরীক্ষায় ১১৬৬ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, যা কিনা শনাক্তের হারের দিক দিয়ে সর্বোচ্চ। ১৬ মে থেকে ২৫ মে পর্যন্ত ৮ দিনে নমুনা পরীক্ষার গড় ছিল ৯,০০০-এর বেশি। ঈদের দিন থেকে সবশেষ ২৪ ঘন্টায় পরীক্ষার হার কমেছে প্রায় ৩,৫০০। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বাংলাদেশ। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে জানানো হয়, সবশেষ ২৪ ঘন্টায় প্রায় ৫,৫০০ নমুনা পরীক্ষায় কোভিড-১৯ শনাক্ত হয়েছে ১১৬৬ জনের দেহে। মৃত্যুর তালিকায় যোগ হয়েছে ২০ বছরের কম বয়সী ২ জন সহ ২১ জন। ০ থেকে ১০ বছরের মধ্যে ১ জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ২ জন, ৪১ থেকে ৫০ বছরে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরে ৩ জন, ৭১ থেকে ৮০ বছরে ১ জন এবং ৮১ থেকে ৯০ বছরে ১ জন। ঢাকা যদি আমরা এলাকা দেখি, ঢাকা ডিভিশনের ১৫ জন, চট্টগ্রাম ডিভিশনের ৪ জন এবং বরিশাল ডিভিশনের ২ জন। ঈদে বাড়ি ফেরা ও ছুটি শেষে কর্মস্থলে যোগদানকারীদের আবারও মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেওয়া হয় ব্রিফিংয়ে। প্রত্যেককেই মাস্ক ব্যবহার করবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন এবং মাস্কটা সঠিক উপায়ে পরতে হবে। মাস্ক লাগিয়ে মাস্ক যেন আমরা খুলে না রাখি এবং যখনই আমার কাছে কেউ আসবে আমি যেন মাস্কটা সঠিকভাবে ব্যবহার করি। সবশেষ ২৪ ঘন্টায় ১৮২ জন আইসোলেশনে গেছেন। এ নিয়ে মোট আইসোলেশনে থাকা ব্যক্তির সংখ্যা ৪,৭৭০ জন। আপনার সুরক্ষা আপনার হাতে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার আজাল ইমন। আমন্ত্রণ আজকের বিশ্লেষণে। ঈদ উল ফিতরের দ্বিতীয় দিন করোনা সংকটের ৮০তম দিন। এদিনও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২১ জন রোগী। বেড়েই চলেছে করোনায় আক্রান্তের সংখ্যা। আজকের বিশ্লেষণে তুলে ধরব করোনা সংকটের নানা তুলনামূলক চিত্র। তবে শুরুতেই গেল ২৪ ঘন্টার সার্বিক চিত্র। গেল ২৪ ঘন্টায় মোট পরীক্ষা করা হয়েছে ৫,৪০৭ জনের নমুনা। ঈদের দ্বিতীয় দিন আমরা দেখছি যে গেল সপ্তাহের মধ্যে সবথেকে কম নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে কোভিড পজিটিভ এসেছে ১,১৬৬ জনের দেহে। গেল ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ২১ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ৫২২ জন। দেখে নেব গেল ৭ দিনের সংক্রমণের চিত্র। সব কটি দিনেই ১৫০০-এরও বেশি রোগী শনাক্ত হয়েছে। আজকের দিন বাদে আমরা দেখতে পাচ্ছি যে আজকে রোগী শনাক্ত হয়েছে ১,১৬৬ জন। তবে আজই কিন্তু সবথেকে বেশি হারে রোগী শনাক্ত হয়েছে, যেটি প্রায় ২১.৫০% বা ২২% কাছাকাছি। আমরা যাব দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনামূলক চিত্রে। আমরা প্রথমেই দেখব নমুনা পরীক্ষার অনুপাতে আক্রান্তের হারের অনুপাত। ভারতের ক্ষেত্রে আমরা প্রতি ১০০ নমুনার বিপরীতে কোভিড শনাক্ত হওয়ার শতাংশটা দেখছি ৪.৭৯, কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে এটি দেখছি যে প্রতি ১০০ জনে রোগী শনাক্ত হচ্ছে ১১.৯৩। বাংলাদেশের ক্ষেত্রে এই হার ১৪ জনের বেশি। তবে আফগানিস্তানে কিন্তু এই হার সব থেকে বেশি, ৩৭.৩০%। দক্ষিণ এশিয়ার এই ৪টি দেশের সুস্থতার হার বিশ্লেষণ করব। দক্ষিণ এশিয়ার মধ্যে সব থেকে আক্রান্ত দেশ ভারত দাবি করছে যে তাদের ১.৫ লাখ করোনা আক্রান্ত রোগীর মধ্যে সুস্থ হয়েছে ৬০,০০০ রোগী।
সেই হিসেবে ভারতের সুস্থতার হার প্রতি 100 জনে 41 জন। পাকিস্তানে এই হারটা আমরা 10% কম দেখছি, বাংলাদেশে তার থেকেও 10% কম দেখছি, 21% রোগী বাংলাদেশে সুস্থ হচ্ছে। তবে আফগানিস্তানের প্রতি 100 জনে যারা আক্রান্ত হচ্ছে তাদের 9.53% রোগী কিন্তু সুস্থ হচ্ছে। এই হিসাব থেকে দেখা যায় দক্ষিণ এশিয়ার সব থেকে কম রোগী সুস্থ হচ্ছে আফগানিস্তানে, এরপরই কিন্তু রয়েছে বাংলাদেশ। আক্রান্তের দিক থেকে যদি আমরা হিসাব করি তাহলে দেখতে পাবো যে আফগানিস্তানে সব থেকে আক্রান্তের হার বেশি, তারপরই বাংলাদেশ। তবে আশার বিষয় হলো সব থেকে কম মৃত্যুবরণ করা রোগীর হার বাংলাদেশে। এই ছিল আজকের বিশ্লেষণে। চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসা সেবার সংকট প্রকট হয়ে উঠেছে। কোটি মানুষের বন্দরনগরীতে কোভিড রোগীদের জন্য আইসিইউ শয্যা রয়েছে মাত্র 10টি। গেল 2 সপ্তাহে বিশেষায়িত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন 41 জনের মধ্যে মৃত্যু হয়েছে 13 জনের। এ অবস্থায় বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান বিশেষজ্ঞদের। বিস্তারিত জানবো কমলদের রিপোর্টে। বর্গমাইলের এই নগরীতে লোক সংখ্যা 70 লাখের বেশি, 16টি উপজেলায় লোক সংখ্যা আরও প্রায় 1 কোটি। এর বাইরে বিভিন্ন জেলা এবং উপজেলা থেকে এখানে চিকিৎসা নিতে আসে আরও 30 লাখ মানুষ। কিন্তু স্বাধীনতার পরও এই নগরীতে গড়ে ওঠেনি অত্যাধুনিক কোনো চিকিৎসা ব্যবস্থা। বিশ্বজুড়ে দাপিয়ে বেড়ানো করোনা রোগীদের জন্য বিশেষায়িত সরকারি হাসপাতাল রয়েছে মাত্র 2টি, যাতে করোনা রোগীর মোট শয্যা সংখ্যা 130টি। আর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের একটি অংশকে বরাদ্দ দেওয়া হয়েছে করোনা রোগীদের জন্য, কিন্তু এসব হাসপাতালে আইসিইউ শয্যা রয়েছে মোট 20টি। করোনা রোগীদের চিকিৎসার জন্য চট্টগ্রামের সাধারণ শয্যা সংখ্যা মাত্র 300 আর আইসিইউ বেড সংখ্যা হচ্ছে 10টি, যা চট্টগ্রামের 1 কোটি জনসাধারণের জন্য খুবই অপ্রতুল। গত কয়েকদিনে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে আইসিইউ ওয়ার্ডে নিতে হয় 41 জনকে। এর মধ্যে দেশের শীর্ষস্থানীয় এক শিল্পপতির বড় ভাই সহ মারা গেছেন 13 জন। এমনকি বিভিন্ন শিল্পপতি পরিবারের আরও বেশ কিছু সদস্য করোনায় আক্রান্ত হয়ে সুযোগ সুবিধা না থাকা সত্ত্বেও জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। অথচ দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপগুলোর অন্তত 5টির মালিক চট্টগ্রামের স্থায়ী বাসিন্দা। এখানে বড় বড় শিল্প কারখানা গড়ে ওঠেনি মানসম্মত কোনো চিকিৎসা প্রতিষ্ঠান। বেসরকারি হাসপাতাল যেহেতু আইসিইউ সেবাটা সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করছে না, সেই কারণেই চট্টগ্রামে আইসিইউ সংকট তৈরি হয়েছে। এই ধরনের ব্যবস্থাগুলো রাষ্ট্রকেই দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। আর শিল্পপতিদের এই সময় আমাদের দাবি করব, আপনারা প্রাইভেট হসপিটাল করতে পারেন, কিন্তু বিপদের সময় জনগণের পাশে আপনারা দাঁড়াতে পারেন না, এটা আপনাদের একটা ব্যর্থতা। এদিকে নগরীতে প্রাইভেট ক্লিনিক রয়েছে 25টির বেশি। এর মধ্যে অন্তত 15টিতে রয়েছে আইসিইউ সুবিধা সম্বলিত কেবিন কিংবা ওয়ার্ড। কিন্তু করোনার এই দুঃসময়ে চিকিৎসা সেবা দেওয়া থেকে অনেকটা বিরত রয়েছে এসব ক্লিনিক। তাই সীমিত সম্পদের উপর নির্ভর করতে হচ্ছে স্বাস্থ্য বিভাগকে। চট্টগ্রামের মানুষ যারা ব্যবসায়ীরা আছে অন্যান্য সেক্টরে যেভাবে বিনিয়োগ করেছিল স্বাস্থ্য খাতে কিন্তু সেভাবে বিনিয়োগ হয় নাই। তো আইসিইউ বেড সম্বলিত বড় বড় হাসপাতাল অবশ্যই তাদেরকে তৈরি করার ব্যাপারে এগিয়ে আসতে হবে। গত 3রা এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হওয়ার পর বর্তমানে রোগী বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1800। এর মধ্যে মারা গেছেন 50 জনের বেশি। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের ছুটির পর কোভিড সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও হাসপাতালগুলোতে নেই পর্যাপ্ত প্রস্তুতি। করোনার পাশাপাশি ডেঙ্গু রোগীর সম্ভাব্য সংখ্যা বিবেচনায় হাসপাতালগুলো এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সংকটাপন্ন রোগীদের জন্য তুলনামূলক বেশি সুযোগ সুবিধা থাকায় কর্পোরেট ও বেসরকারি হাসপাতালকে সরকারি তত্ত্বাবধানে আনার তাগিদ তাদের। মুজাহিদ শুভ রিপোর্ট। সংক্রমণের ঝুঁকি উপেক্ষা করে বাড়ি ফেরা মানুষের এবার ঢাকা ফেরার পালা। ধারণা করা হচ্ছে জীবিকার তাগিদেই কয়েকদিনের মধ্যেই ঢাকামুখী হবে মানুষের ঢল। ঢিলেঢালা লকডাউনের সঙ্গে মানুষের উপচে পড়া ভিড়ে সংক্রমণের হার আগের সব রেকর্ড ছাড়াবে বলে আশঙ্কা করা হচ্ছে। একই সঙ্গে সামনের দিনগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকায় বাড়বে ডেঙ্গু রোগীর সংখ্যাও। ইতোমধ্যেই পূর্ণ হওয়া কোভিড হাসপাতালগুলো বাড়তি রোগীর চাপ কতটা নিতে পারবে সে নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকরা। হাসপাতালগুলো তাদের বেশ কতগুলো চাপ সহ্য করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে বর্ধিত সংখ্যায় কোভিড-19 আক্রান্ত রোগী, ডেঙ্গু রোগী এবং তাছাড়া যারা কোভিড-19 বা ডেঙ্গুতে কোনো কিছুতে আক্রান্ত না তাদের। সংকট সমাধানে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি সকল হাসপাতালকে এখনই প্রস্তুত রাখার পরামর্শ বিশেষজ্ঞদের। সব সরকারি হাসপাতালকেই এই করোনা এবং ডেঙ্গু এগুলোর চিকিৎসার আওতার মধ্যে নিয়ে আসতে হবে। এছাড়াও বড় বড় প্রাইভেট হাসপাতালগুলোকেও করোনার চিকিৎসার আওতাভুক্ত করতে হবে এবং এই জন্য এই হাসপাতালগুলোতে একটা অত্যন্ত দক্ষ ট্রায়াজ ব্যবস্থাপনার দরকার হবে, যেখানে
এন্ট্রি পয়েন্টে যারা রোগীদেরকে প্রথম বাছাই করবেন তাদের একটু প্রশিক্ষণের দরকার আছে। এখন পর্যন্ত কোনো রোগী ভর্তির অনুমতি না পেলেও সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়েছে শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল কর্তৃপক্ষ। ডাক্তার এবং অন্যান্য যে সহায়ক জনবল আছে সবাইকে আমরা এই সময়ে রোস্টার ডিউটিতে করা আছে এবং প্রতি রোস্টারে প্রতি শিফটে কিন্তু আমরা এনাফ জনবল রেখেছি যেন আমাদের যে কোনো সময় রোগী আসলে যেন আমরা রোগী ভর্তি করাতে পারি। আগামী 1 থেকে 1.5 সপ্তাহ পর করোনা ও ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কয়েক গুণ বাড়ার আশঙ্কা করা হচ্ছে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় এনে সেবার প্রস্তুতি বাড়ানোর পাশাপাশি রোগী ভেদে এখনই হাসপাতাল নির্ধারণ করে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরও থাকছে। করোনা দুর্যোগেও চলছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণ কাজ। স্বাস্থ্যবিধি মেনে কাজ করছেন প্রায় ৮,০০০ শ্রমিক। সংকট দক্ষ জনবলের। দেশের বাইরের করোনা পরিস্থিতির খবর। মক্কা ছাড়া সৌদি আরবের সব মসজিদে ৩১ মে থেকে ২০ জুন পর্যন্ত জামাতে নামাজ আদায়ের অনুমতি দেওয়া হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অফিস খোলার নির্দেশনাও রয়েছে। আগামী মাসেই পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে দেশটি। জেদ্দা থেকে সে খবর জানাচ্ছেন আল মামুন শিপন। চলমান করোনা সংকটে জারি করা লকডাউন শিথিল করতে যাচ্ছে সৌদি সরকার। শহরগুলিতে এবং দেশের অঞ্চলগুলিতে পুনরায় চলাচলের অনুমতি দিচ্ছে সরকার। মঙ্গলবার ২৬শে মে সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সৌদি আরবের জাতীয় গণমাধ্যম আরব নিউজ এবং সৌদি গেজেট এই তথ্য প্রকাশ করেছে। নতুন এই শিথিলতায় চলমান লকডাউনে আগামী ২৮ তারিখ থেকে প্রতিদিন বিকাল ৩টা থেকে পরের দিন সকাল ৬টা পর্যন্ত কারফিউ চলমান থাকবে। মক্কা নগরীতে ২৪ ঘন্টা লকডাউন চলমান থাকবে বলে জানা গেছে। ২১ জুন থেকে দেশটিতে সীমিত আকারে প্রথম দফায় কারফিউ তুলে দেওয়ার বিষয়ে উল্লেখ করা হয়েছে এবং মক্কা এবং মদিনা ব্যতীত সৌদি আরবের সকল মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে নামাজ আদায় করার অনুমতি দেওয়া হয়েছে। তবে একসাথে ৫০ জন মুসল্লি জামায়াত নিষিদ্ধ থাকবে। এছাড়া খুব শীঘ্রই সৌদি আরবে অভ্যন্তরীণ ফ্লাইট চালু এবং দেশের মধ্যে ভ্রমণের ব্যাপারেও নিষেধাজ্ঞা তুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আল মামুন শিপন, সময় সংবাদ, জেদ্দা, সৌদি আরব। খুলনার কয়রায় জামায়াত নেতাদের রাজনৈতিক পরিকল্পনার অংশ হিসেবেই হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায় করা হয়েছে। আর এতে মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে বিজয়ী উপজেলা চেয়ারম্যানের। এমনটাই অভিযোগ স্থানীয় আওয়ামী লীগ নেতাদের। হাঁটু পানিতে দাঁড়িয়ে ঈদের নামাজ আদায়ের ভিডিওটি প্রথমে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে, পরে তা প্রচার হয় গণমাধ্যমে। উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলামের অনুরোধে সোমবার স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণের জন্য হাজির হয়েছিলেন স্থানীয়রা। হঠাৎই ঘোষণা হয় পানির মধ্যেই ঈদ জামাতের। ইমামতের জন্য দাঁড়িয়ে যান উপজেলা জামায়াতের সাবেক আমির তমিজউদ্দিন। প্রশাসন বলছে স্থানীয় লোকজন স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ঈদের দিন বাঁধ মেরামতের কাজ করবেন এমন পরিকল্পনার কথা জানানোর পর সরকারি খরচেই সবার জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। লোকজনের সংযুক্ত করেছে। এটা যে মনে করেন যে আমি প্রথম থেকে জানতাম তাও না, আমি পরের দিকে খবর পেয়েছিলাম যে আসলে ওরকম বাদ দেওয়া হচ্ছে। আমিও দেখতে গেছিলাম যে না, নামাজ পড়ার বিষয় সম্পর্কে আসলে আমার ধারণা নাই। কারণ হচ্ছে নামাজ পড়ার বিষয় সম্পর্কে তো আমার কোনো আমি তো নামাজ ওই টাইমে ছিলামও না। স্থানীয় আওয়ামী লীগ বলছে বাঁধ নির্মাণের আড়ালে রাজনৈতিক সক্রিয়তা দেখিয়েছে জামায়াত শিবির, আর তাদের পরিকল্পনা বাস্তবায়নে মদত দিয়েছেন খোদ উপজেলা পরিষদ চেয়ারম্যান। শিবির তারা এক জায়গায় পারতেছে না, ঐক্যবদ্ধ পারতেছে না, এই বাদ উপলক্ষে তারা বস করে নিয়ে এই কাজটা করেছে। জামাতের আমির অনুমতি করেছে, উপজেলায় বর্তমান চেয়ারম্যান শফি তাদের সহযোগিতা করে। তবে ঈদ জামাতে মদত দেয়া ও জামায়াতের সাথে সখ্যতার বিষয়টি অস্বীকার করেন উপজেলা চেয়ারম্যান। যিনি নামাজ পড়াইছে তিনি হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন এবং উনি সাবেক আমির ছিল, এটা সঠিক আছে। কিন্তু আমরা কিন্তু ওই সেন্সে এখানে নামাজ পড়াইনি, জানি না কোন সেন্সে বলেছে। এখানে কোনো রাজনৈতিক ইস্যু নাই, এটা আমাদের বাসা মারার তাগিদ। স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ ঘিরে অনুষ্ঠিত ওই ঈদ জামাতে কয়েকশো মানুষ অংশ নিলেও মানা হয়নি সামাজিক দূরত্বের নির্দেশনা। সময় সংবাদ, খুলনা। কারো চাকরির বয়স ৩৯ বছর, কারো বা ১ যুগ। এত বছরে ছুটি মিলেছে সর্বোচ্চ ৫ কি ৬ ঈদে। জীবনের বেশিরভাগ ঈদ তাই কেটে যায় পরিবার পরিজন ছাড়া কর্মস্থলে। বৈশ্বিক মহামারী করোনায়
পুলিশ সদস্যদের ঈদে অপেক্ষার সাথে যোগ করেছে উৎকণ্ঠা। ওমর ফারুকের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন সকালেও যথারীতি ব্যস্ত কলাবাগান থানার এ টহল টিম। কনস্টেবল কামাল পুলিশে চাকরি করছেন ৩৯ বছর। এত বছরে ঈদে ছুটি পেয়েছেন হাতে গোনা। পুলিশ বাহিনীর জন্য ঈদে বিশেষ খাবারের ব্যবস্থা থাকলেও মন পড়ে থাকে পরিবারের কাছেই। যদি মরণ এইভাবে তাকে হবে তবে কোনো ভয়ভীত নাই। সকালে আম্মাকে ফোন দিয়েছে, আম্মা কান্না করতেছে। ফোন আসলে কান্না করলে কি করার আছে, চাকরি তো করি, মানে চাকরি না করলে তো পেটে ভাত যাবে না। 3 সন্তানের জনক টহল টিমের নেতৃত্বে থাকা এএসআই ভিডিও কলের মাধ্যমে ঈদের কুশলাদি বিনিময় করছেন বটে, তবে তার আসল ঈদের অপেক্ষার পালা শেষ হবে মহামারী শেষে যখন মিলবে ছুটি। তো এবার ঈদে আর এই যে মোবাইলের মাধ্যমে বা ভিডিও কলের মাধ্যমে ছেলে মেয়েদেরকে আনন্দ উপভোগ করার চেষ্টা করছি। পুলিশের চাকরিতে ঈদের স্বজনের জন্য অপেক্ষা নতুন কিছু নয়, তবে অদৃশ্য শত্রু করোনা ভাইরাস যোগ করেছে চরম উদ্বেগ। তাতেও দমে যাননি পুলিশ সদস্যরা। দেশের বাড়িতে ছেলে মেয়ে বা পরিবার রেখে আমাদের ঈদ করাটা যে কত কষ্টকর, এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বুঝবে না। অন্যান্য বছর দেখা যায় 30% ছুটি পেয়ে থাকে, তারা অনেকে ছুটিতে যেতে পারে, বাকি যারা আমরা ডিউটি করি। আর এই বছরটা একটু ভিন্নধর্মী, আমাদের সবাই ডিউটি করতে হচ্ছে, আমরা মেনে নিচ্ছি, আসলে কোনো সমস্যা হচ্ছে না। এখানে আমাদের পিছপা হওয়ার কোনো কিছু নয়, আমার নিজের জীবনে চাইতে আমার দেশ আগে। করোনা যুদ্ধে তেজগাঁ থানার 18 জন পুলিশ সদস্য সংক্রমিত হয়েছেন। এমন অবস্থা ডিএমপির প্রায় সব থানার। ইতিমধ্যে আমাদের অনেকেই প্রায় 13 জন সদস্য প্রাণ দিয়েছেন। আর করোনার প্রথম থেকেই আমাদের ছুটি বন্ধ আছে সেন্ট্রালি। ঈদে রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত সেবা দিয়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। ওমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকির মধ্যেও পুরোদমে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প রূপপুরের নির্মাণ কাজ। কর্তৃপক্ষ বলছে স্বাস্থ্যবিধি মেনেই প্রায় ৮,০০০ শ্রমিক সেখানে কর্মরত রয়েছেন। এবছরের ডিসেম্বর নাগাদ প্রথম ইউনিটের রিঅ্যাক্টর বা চুল্লি স্থাপনের লক্ষ্য পূরণ সম্ভব বলেও দাবি নীতি নির্ধারক। তবে নির্মাণ কাজ না পেছালেও প্রশিক্ষিত জনবল তৈরির ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। দেবাশিস রায়ের রিপোর্ট। কোভিড-19-এর আতঙ্কে যখন স্থবির পৃথিবীর বেশিরভাগ কর্মযোগ্য, তখন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে এভাবেই স্বাস্থ্যবিধি অনুসরণ করে চালানো হচ্ছে প্ল্যান্টের নির্মাণ কাজ। মহামারীর অচলাবস্থার মধ্যেও প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী সহ বিদেশ থেকে আমদানি করা যন্ত্রাংশ প্রতিনিয়ত নিয়ে আসা হচ্ছে পাবনার রূপপুরে। জানানো হয় এরই মধ্যে রাশিয়ায় প্রস্তুত হয়েছে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল। যদিও ঝুঁকি এড়িয়ে করোনা পরিস্থিতিতে কাজ চলমান রাখার বিষয়ে আগেই জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটম। দেশি বিদেশি প্রায় ৮,০০০ শ্রমিকের প্রত্যক্ষ কর্মতৎপরতায় প্রথম রিঅ্যাক্টর ভবনের ৩৪ মিটার পর্যন্ত নির্মাণ কাজ বেশ এগিয়েছে। ব্যয় বাড়ার শঙ্কায় কাজ স্থগিতের কোনো সুযোগ নেই বলে দাবি সরকারের সংশ্লিষ্টদের। সময় একটা বড় ব্যাপার, মানে সময়ে শেষ করতে না পারলেও আমরা কিন্তু লসে পড়ে যাব, এরকম একটা অবস্থা। আমাদের অনেকগুলো মেশিন চলে আসছে পোর্ট থেকে ছোটানো, তারপরে সেগুলোকে আবার নদী পথে টেনে নিয়ে আসা, মানে এটা আসলে অনেক বেশ কঠিন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমাদের টার্গেট হচ্ছে এই বছরের শেষ দিকে প্রথম ইউনিটের রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশন করা, সেভাবে আমরা আগাচ্ছি। দ্বিতীয় ইউনিটের ক্ষেত্রে নির্মাণ কাজ আপনার ২০ মিটার পর্যন্ত চলমান আছে। নির্মাণে পিছিয়ে না গেলেও বিমান চলাচল বন্ধ থাকায় প্ল্যান্টের কমিশনিং পর্যায়ে কাজ করা কর্মীদের প্রশিক্ষণ আটকে গেছে বলে জানাচ্ছে কর্তৃপক্ষ। গত মাস থেকে এই যে মে পর্যন্ত যে 2টা বেস বা 3টা বেস পাঠানোর কথা ছিল, আনুমানিক 50 জন আমাদের প্রশিক্ষণার্থী, তা সেটা পাঠাতে পারিনি। আমরা চেষ্টা করছি যে বিকল্প পদ্ধতিতে, আশা করছি যে এই শিডিউলটা আমরা সমুন্নত রাখতে পারবো। কিছু এক্সপার্ট নতুন করে আসলো এবং সেটাও সংখ্যা কম না, প্রায় 160 জনের মতো এবার আসলো এবং গেছেও ওই রকমই, এবং তাদেরকে এখন আবার কিন্তু আমরা কোয়ারেন্টাইনের মধ্যে রাখছি। খাতা কলমে স্বপ্নের এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ এগিয়েছে প্রায় 30%। বিপুল অঙ্কের আর্থিক ঋণে নির্মিতব্য দেশের বৃহৎ এই প্রকল্পটি 2023 সাল নাগাদ চালু করার বিষয়ে আশাবাদী বাংলাদেশ ও রাশিয়ার প্রকৌশলীরা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। ঘূর্ণিঝড় আম্পানের ক্ষত মুছতে না মুছতেই নওগাঁয় আরেক দফা ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেছে কয়েকশো ঘর বাড়ি। উপড়ে গেছে গাছপালা, ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে নেমে এসেছে বিষাদের ছায়া। নওগাঁ থেকে এমআর রকির রিপোর্ট।
করোনা মহামারীতে ঘূর্ণিঝড় আম্পানের আঘাত সইতে হয়েছে, তারপরও ছিল ঈদের আনন্দ উপভোগের চেষ্টা। আবারও ঝড়ের আঘাত কেড়ে নিল সব আনন্দ। ঈদের রাতে নওগাঁর মান্দাও পরশু উপজেলার শতাধিক গ্রামে তাণ্ডব চালায় আকস্মিক এই ঝড়, উড়িয়ে নিয়ে যায় ঘরের চালা। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে ভুক্তভোগীদের। খুব ক্ষয়ক্ষতি হয়েছে, বাড়িঘর সব চলে গেছে, মানে গরু বাছুর ছড়ার জায়গা নেই। খুব আমরা চেষ্টা করতেছি এবং বর্তমানে খুব আমরা অস্থিরতা আছি। কিছুদিন আগে একটা ঝড় হয়ে গেছে, সেই ঝড়ে অনেক ক্ষতি হয়েছে। আবার একটা ঝড় আসলো, আসাতে একবারে বাড়ি ঘর আমাদের শেষ। কত যে এলাকার কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একমাত্র আল্লাহ জানে, কিন্তু এর জন্য কেউ আমাদের পাশে এসে এখনো পর্যন্ত কেউ দাঁড়ায়নি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পাশে দাঁড়াতে উপজেলা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। প্রকল্প বাস্তবায়ন অফিসার এখানে তালিকা চাইছে, আমরা তালিকা দিয়েছি, এখনো কোনো ত্রাণ আমাদের কাছে আসেনি। ত্রাণ আসলে অবশ্যই আমরা ত্রাণ দিব। তালিকা করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার। যে সকল ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং গবাদি পশু যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো নিরূপণ করার চেষ্টা করছি। নিরূপণ করে আমরা এই তথ্য জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা প্রেরণ করব এবং সে অনুযায়ী আমরা তাদেরকে যত দ্রুত সম্ভব সরকারি যে সহযোগিতা সেটি তাদেরকে প্রদান করব। আমরা সোমবার সন্ধ্যায় মাত্র আধা ঘন্টার এই ঝড়ে 3 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দেশের বাইরের খবর। এক সপ্তাহেও স্বাভাবিক হয়নি শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে লণ্ডভণ্ড কলকাতার অবস্থা। এ নিয়ে সাধারণ মানুষের ক্ষোভের আগুনে ঘি ঢালতে শুরু করেছে তৃণমূল বিরোধী রাজনৈতিক দলগুলো। প্রশ্ন উঠেছে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের যোগ্যতা নিয়েও। তবে এ অবস্থার জন্য কেন্দ্রীয় সরকারকে দুষলেন রাজ্য সরকার। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। সুপার সাইক্লোন আম্পান আঘাত হানার এক সপ্তাহেও পুরোপুরি স্বাভাবিক হয়নি কলকাতা এবং উত্তর দক্ষিণ 24 পরগনা জেলার পরিস্থিতি। কলকাতার বেশিরভাগ এলাকায় এখনো বিদ্যুৎ নিশ্চিত করতে পারেনি বেসরকারি সংস্থা সিইএসসি। এমনকি শহরের সড়ক থেকে ভেঙে পড়া গাছও সরাতে পারেনি পৌর সংস্থা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল বিরোধী শিবির। বারবার বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। আসলে যে সরকার বলে কিছু নেই এখানে। আজকে যখন বাস্তব পরিস্থিতি আমরা দাঁড়িয়ে গেছি মাটিতে, তখন দেখা যাচ্ছে স্বাস্থ্য ভেঙে পড়েছে, খাদ্য ভেঙে পড়েছে, এখন প্রশাসন সব ভেঙে পড়েছে। তবে ছেড়ে কথা বলছে না পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূলও। তাদের দাবি কেন্দ্রের কাছ থেকে বঞ্চিত হচ্ছে বাংলা। মোট 53,000 কোটি টাকা এই মুহূর্তে আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কেন্দ্র থেকে পাবে, যা সাইক্লোনের আগেই আমাদের প্রাপ্য ছিল এবং বলাই বাহুল্য কেন্দ্র এ নিয়ে এখন পর্যন্ত সম্পূর্ণ নীরব। করোনা মহামারীর মধ্যে ঘূর্ণিঝড় আম্ফানের আঘাত সামলাতে সত্যি হিমশিম খেতে হচ্ছে মমতার প্রশাসনকে। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। করোনা সতর্কতা ছাপিয়ে মঙ্গলবার দিনভর মানুষের ঢল দেখা যায় কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে। অনেকে যান বাড়ি, অনেকে কর্মস্থলে যোগ দিতে গাদাগাদি করে ফেরেন ঢাকায়। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। ঈদের আগের দিন যেতে পারেনি, তাই বলে প্রিয়জনের সঙ্গে ঈদ পরবর্তী ছুটি কাটানো যেন মিস করা যাবে না কোনোভাবেই। কাঁঠালবাড়ি, শিমুলিয়া ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে এমন ঢল তারই প্রমাণ। তাই তো করোনা সংক্রমণের ঝুঁকিকে একপাশে রেখে ঘরমুখী মানুষের এই মিছিল। মঙ্গলবার সকাল থেকে কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌ রুট দিয়ে গাদাগাদি করে বাড়ি ফেরেন অনেকে। ছিল কর্মস্থলে যোগ দিতে রাজধানীমুখী মানুষের চাপও। যানবাহনের সংখ্যা কম থাকায় বাড়তি ভাড়া গোনার অভিযোগ যাত্রীদের। এদিকে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটেও ছিল বাড়ি ফেরা ও কর্মস্থলমুখী মানুষের চাপ। সামাজিক দূরত্ব না মেনেই ফেরিতে যাতায়াত করতে দেখা যায় তাদের। বাড়িতে যাচ্ছি মা বাবার সাথে দেখা করার জন্য। বাড়ি থেকে এখন আবার ব্যাক করলাম কর্মস্থলে যোগ দিব বলে। দাদা 50 টাকার ভাড়া 150 টাকা দিছি, 150 টাকার ভাড়া 200 টাকা নিতেছে, এরকম ডবল বাড়ছে। 300 টাকার ভাড়া আছে, 500 টাকা দিয়ে আমরা আসতেছি। খুব ভাড়া একটু বেশি নিচ্ছে, তারপরে যাওয়া লাগতেছে। যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া ও কাঁঠালবাড়ি, শিমুলিয়া নৌ রুটে চলছে 29টি ফেরি। আবু নোমান, সময় সংবাদ। করোনার প্রভাবে এবারের ঈদে একেবারেই ধসে পড়েছে পর্যটন খাত। ঈদ কেন্দ্রিক অভ্যন্তরীণ পর্যটনে প্রায় 1,500 কোটি টাকা ক্ষতির আশঙ্কা সংশ্লিষ্টদের। ব্যাংক ঋণ শোধ ও পরিচালনা ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে তারকা হোটেলগুলো। শুভকানের রিপোর্ট।
করোনার প্রভাবে গেল জানুয়ারি থেকেই বিদেশি অতিথি শূন্য হতে থাকে দেশের তারকা হোটেলগুলো। গেল ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্তের পর পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের চলাচলে দেওয়া হয় নিষেধাজ্ঞা। বন্ধ রয়েছে সব আন্তর্জাতিক ফ্লাইট। এসবের প্রভাবে দুর্দিন চলছে দেশের পর্যটন খাতে। মরার উপর খাড়ার ঘা, ঈদকেন্দ্রিক ব্যবসা হাতছাড়া। খাত সংশ্লিষ্টরা বলছেন ঈদে পর্যটন কেন্দ্রগুলোতে প্রায় ৮ লাখ দেশীয় পর্যটক ভ্রমণ করেন। আসেন বিদেশি পর্যটকও। ঈদ উদযাপনে দেশের বাইরে যান অনেক বাংলাদেশি। এসবের জন্য ২-৩ মাস আগে থেকেই হোটেল বুকিং, বিমান টিকিট নিশ্চিত করা সহ আনুষঙ্গিক প্রক্রিয়ার জন্য যোগাযোগ করেন পর্যটকরা। এবার পুরোটাই হাতছাড়া। ফেব্রুয়ারি থেকে নিয়ে জুন পর্যন্ত এই ৫ মাসে আমাদের ৯,৭০৫ কোটি টাকার একটা বড় ক্ষতি হয়েছে, মানে ব্যবসা আমরা হারিয়েছি। এবং আমরা আশঙ্কা করছি যে জুনের পরে অন্ততপক্ষে ৩,০৯,৫০০ কর্মী এই আমাদের বিভিন্ন ট্রাভেল এন্ড ট্যুরিজম ফিল্ড থেকে কিন্তু ছাঁটাই হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে। কক্সবাজার এবং ঢাকার অনেক হোটেলগুলিতে লে অফ 50% স্যালারি সেটা হচ্ছে। সব এন্টারপ্রেনিউররা লোন নিয়ে হোটেল করছে, লোনের ইনস্টলমেন্ট পেমেন্ট করার কোনো রাস্তা নাই। পর্যটন খাতের ক্ষতি পুষিয়ে উঠতে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। মাননীয় প্রধানমন্ত্রী যে প্রণোদনার প্যাকেজটা ঘোষণা করেছেন, আমাদের এই খাতটিও রয়েছে। বাংলাদেশ ব্যাংকের চুক্তি সম্পাদিত হয়ে গেছে কমার্শিয়াল ব্যাংকগুলির সঙ্গে। ঈদের পর থেকে আমাদের এই সেক্টরও প্রণোদনার অংশ পাবে ইনশাআল্লাহ। ঘুরে দাঁড়াতে হোটেলের গ্যাস, বিদ্যুৎ ও পানির বিল মওকুফের পাশাপাশি কর অব্যাহতি চান পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। জার্মানিতে লকডাউন শিথিলের শুরুর দিকে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে থাকলেও স্বাস্থ্যবিধি না মানায় আবারও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। অর্থনীতিতেও এর বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে। জার্মানি থেকে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া। জার্মানিতে লকডাউন শিথিলের প্রথম দিকে করোনার সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে এলেও ম্যার্কেল সরকারের বেঁধে দেয়া স্বাস্থ্যবিধি না মানার ফলে আবারও বাড়তে শুরু করেছে শনাক্তের সংখ্যা। বিশেষ করে উপাসনালয়, মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা সহ লকডাউন বিরোধী সমাবেশগুলো থেকে নতুন করে সংক্রমণ ছড়িয়ে পড়ায় উদ্বিগ্ন স্থানীয়রা। লকডাউন শিথিলের পর থেকেই দেখছি সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে পড়েছে, কারণ এখন উপসর্গ ছাড়াই এই ভাইরাস ছড়িয়ে পড়ছে। আমি বুঝতে পারছি না এত কিছুর পরও মানুষ কেন নিজেদের সুরক্ষা নিশ্চিত করছে না। এদিকে জার্মানিতে ঈদের দ্বিতীয় দিনটি খুব সাদামাটাভাবে পরিবারের সঙ্গে কাটিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। তবে করোনার কারণে সৃষ্ট দেশটির অর্থনৈতিক মন্দায় নতুন করে ২৬ লাখ মানুষ কর্মহীন হয়ে পড়ায় প্রবাসীদের সংখ্যা আরো বেড়েছে। এখানে যারা আমরা বিদেশিরা আছি তাদের অনেকের চাকরি চলে যাচ্ছে, অনেকে ব্যবসা বাণিজ্য নেই, তাদের অবস্থা খুবই খারাপ। তো এটার জন্য আমাদের নিজেদের মন খারাপ। এবার আগামী ৬ জুলাই পর্যন্ত জার্মানিতে শারীরিক দূরত্ব বজায় রাখার নীতি কার্যকর থাকবে বলে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। গত কয়েক মাস ধরে জার্মানির আয়ের প্রধান খাত আমদানি এবং রপ্তানি বন্ধ থাকার ফলে অর্থনৈতিক মন্দার আশঙ্কা করছেন জার্মান অর্থনীতিবিদরা। সেই সাথে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার সাথে সাথে কর্মহীনদের সংখ্যাও বাড়ছে। এই অবস্থায় করোনার টিকা আবিষ্কার না হলে এমন সংকট থেকে উত্তরণ সম্ভব নয় বলছেন জার্মান চিকিৎসা বিজ্ঞানীরা। জার্মানির বার্লিন থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ফ্রান্সে করোনা ভাইরাসের কারণে এবার পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কোনো উৎসবের আয়োজন না থাকলেও প্রবাসী বাংলাদেশিরা সামাজিক দূরত্ব মেনে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। ফ্রান্স থেকে বিস্তারিত জানিয়েছেন লুৎফুর রহমান বাবু। করোনা ভাইরাসের প্রভাবের কারণে ফ্রান্সে এবার ঈদ উল ফিতর অনেকটা সাদামাটাভাবে পালিত হলেও দেশটিতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা তাদের বন্ধু বান্ধব নিয়ে দর্শনীয় স্থানে একত্রিত হয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় তারা একে অন্যের খোঁজ নেয়ার পাশাপাশি করোনা ভাইরাসের প্রভাব থেকে মুক্ত হওয়ার জন্য মহান সৃষ্টিকর্তার কাছে সাহায্য প্রার্থনার কথা বলেছেন। ঈদ উদযাপন করছি অন্যভাবে এই মহামারীর কারণে। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি নেতারা বলছেন সম্মিলিতভাবে এই করোনাকে জয় করতে হবে। সবার একই সংকল্প, এটা একটা মহামারী, সেটা কিভাবে আমরা মোকাবিলা করতে পারি সেটি আজকে আমাদের প্রশ্ন এবং সেটার উত্তরই আমাদের খুঁজে বের করতে হবে। এদিকে দেশটির শ্রমমন্ত্রী বলেছেন আগামী ১ জুন থেকে সরকারি নির্দেশে যে প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে সে প্রতিষ্ঠানের কর্মচারীদের এই আপদকালীন সময়ের জন্য ৮৫% বেতন সরকারের তরফ থেকে দেওয়া হবে, আর বাকি 15% মালিক পক্ষকে দিতে হবে। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যারা অনিয়মিত আছেন তাদের কোনো সরকার থেকে সুযোগ সুবিধা পাচ্ছে না, তেমনি তাদের কোনো কাজের সুযোগও নাই। করোনা সংকটের কারণে দেশটিতে
মালয়েশিয়াতে বিপুল সংখ্যক মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরও এখন কর্মহীন অবস্থায় আছেন। নানা দুর্যোগের মধ্য দিয়ে ফ্রান্সে এবার পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হয়েছে। তবে প্রতি বছর প্রবাসী বাংলাদেশিরা নানা উৎসবের আয়োজন করলেও তার কোনো ছিটেফুটাই এবার ছিল না। তবে এই প্রবাসী বাংলাদেশিরা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেছেন আগামী বছর জন্য অন্যান্য বারের মতো তারা আবার উৎসব আনন্দে একসাথে মেতে উঠতে পারেন। মোহাম্মদ লুৎফর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস। করোনার কারণে দক্ষিণ আফ্রিকার মুসলিমরা ঈদ কাটিয়েছেন অনেকটা নিরানন্দে। দক্ষিণ আফ্রিকা থেকে সে খবর জানাচ্ছেন মিজানুর রহমান। দক্ষিণ আফ্রিকায় করোনা ভাইরাসের কারণে ধর্মীয় উপাসনালয়ে বন্ধ থাকায় এবার রোজার তারাবি, শবে কদর এবং ঈদের মতো সামুদ্রিক ইবাদত থেকে বঞ্চিত হয়েছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ। ঈদের জামাত আর সামাজিক আচার অনুষ্ঠানও পালন করতে পারেননি তারা। কেউ আমাদের বাসায় আসতে পারছে না, ঈদের নামাজ বাসায় পড়তে হয়েছে। সব মিলিয়ে ঈদের আমেজটা আমরা পুরোপুরি উপভোগ করতে পারিনি। মসজিদবিহীন এবং ঈদগাহবিহীন ঈদের নামাজ আমাদের জীবনে এই প্রথম। আর ঈদের নামাজের শেষে ধনী গরিবের যে কোলাকুলি তা থেকে এবারও আমরা বঞ্চিত। বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতেও ছিল না উৎসবের আমেজ। পরিবারের সঙ্গে ঘরেই ঈদের নামাজ আদায় করে একরকম নিরানন্দ ঈদ করেন প্রবাসীরা। মুসলিম বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ। কোভিড-19 কেড়ে নিয়েছে এখানকার মুসলমানদের ঈদের জামাত। ঘরের মধ্যেই আদায় হয়েছে ঈদের নামাজ, নেই সামাজিক আচার অনুষ্ঠান। করোনা ভাইরাস আতঙ্কে নিরানন্দ ঈদ কেটেছে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের। মিজানুর রহমান, সময় সংবাদ, দক্ষিণ আফ্রিকা। সংযুক্ত আরব আমিরাতে ঈদের ছুটি চললেও করোনার কারণে নেই কোনো আমেজ। সংক্রমণ কমাতে দেশটিতে লকডাউন চলমান থাকায় এই দীর্ঘ ছুটিতেও প্রবাসীদের মাঝে আনন্দের পরিবর্তে ডেকেছে বিষাদের ছোঁয়া। দুবাই থেকে বিস্তারিত শিবলি আল সাদিকের রিপোর্টে। ঈদের দীর্ঘ ছুটিতে আনন্দ কিংবা উচ্ছ্বাস কোনোটাই নেই সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে। করোনার কারণে এবারের ঈদ প্রবাসীদের জন্য বয়ে আনেনি কোনো সুখের বার্তা। ভাইরাসের প্রভাবে প্রতিদিনের জীবন যাপনে হিমশিম খেতে হচ্ছে তাদের। নিজ নিজ ঘরে ঈদের নামাজ আদায় করেছি। পাশাপাশি এদেশের সরকারের নির্দেশ মোতাবেক আমরা সবাই ঘরে অবস্থান করছি। অপ্রয়োজনে কিংবা জরুরি কোনো কাজ ছাড়া আমরা বাইরে বেরোচ্ছি না। দেশটির দর্শনীয় স্থান, বিনোদন পার্ক, সিনেমা হল সহ বিনোদনের সবকিছুই বন্ধ থাকার পাশাপাশি জনসমাগম নিষিদ্ধ। গাড়ি চলাচল ও যাত্রী পরিবহনেও রয়েছে বিধিনিষেধ। কেউই ঘরের বাইরে আসলে স্বাভাবিকভাবে যেতে পারছে না, চলাচল করতে পারছে না লকডাউনের প্রভাবে। করোনার কারণে আমাদের জীবনযাত্রা এই মুহূর্তে অনেক সংক্ষিপ্ত। করোনা ভাইরাসের কারণে কিন্তু সারা মানুষ আতঙ্ক। হয়তো অনেকেরই চাকরি নেই, অনেকেরই ব্যবসা ভালো যাচ্ছে না। এই সব মিলেই কিন্তু আমরা বা যারা প্রবাসীরা আছেন তারা কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন। ঈদের ছুটিতে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রশাসন। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। মালয়েশিয়ায় লকডাউন শিথিল করে পর্যায়ক্রমে বিধি নিষেধ তুলে নেয়ায় ঈদের পর বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণের সংখ্যা। এদিকে দেশটিতে ভিসা ও কোভিড মুক্তির সনদ না থাকায় কাজে যোগ দিতে পারছেন না বহু প্রবাসী বাংলাদেশি। মালয়েশিয়া থেকে মোহাম্মদ আব্দুল কাদেরের রিপোর্ট। মালয়েশিয়ায় করোনা ভাইরাসের কারণে বেকারত্ব ও টানা লকডাউনের কবলে পড়ে প্রবাসীদের মনে এবার ছিল না ঈদের আনন্দ। করোনার কারণে এখনও কর্মহীন অবস্থায় দিন পার করছেন কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি। লকডাউনের প্রথম কিছুদিন কাজ করলেও এখনো বেতন পাননি অনেকে। প্রতি ঈদে আত্মীয় স্বজন ভাই বোন সবাইকে হাজার হাজার টাকা দিয়েছি, এই ঈদে একটা টাকাও দিতে পারি না। কালকে একটা ঈদের দিন গেল, টাকা নাই, খাইতে পারতেছি না। সংকটে থাকা এসব প্রবাসী বাংলাদেশির সহযোগিতায় এগিয়ে আসতে বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশি কমিউনিটি নেতারা। যাদের কাগজপত্র নাই তারা করোনা টেস্টের জন্য ভয়ে যাচ্ছে না, যার কারণে এখনো অনেক প্রবাসী ভাইরা অনেক জায়গায় আটকে আছেন। এদিকে দেশটির বিভিন্ন স্থাপনায় কর্মরত বিদেশি শ্রমিকদের মধ্যে নতুন করে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি মোকাবেলায় আরও জোরালো পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিভাগ। লকডাউনে থাকা কর্মহীন এসব প্রবাসীদের সংকট সমাধানে যদি এগিয়ে আসে বাংলাদেশ দূতাবাস ও বিত্তশালীরা, তাহলে হয়তো রক্ষা পেতে পারে দেশের অর্থনীতির চাকা সচল করা এসব রেমিটেন্স যোদ্ধারা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ।
টেস্ট ক্রিকেটে 15 বছর পূর্ণ করলেন টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিম। 15 বছরের ক্যারিয়ারে তাকে সমর্থন করায় ভক্তদের থেকে শুরু করে বোর্ড পরিবার এবং গণমাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। শিগগিরই গঠন করবেন ফাউন্ডেশন। ঠিক এই দিনে 15 বছর আগে আমি বাংলাদেশের হয়ে লর্ডসের মাঠে প্রথম টেস্ট খেলতে নেমেছিলাম। যারা আমার সাথে ছিলেন, যারা আমাকে সাপোর্ট করেছেন নিঃস্বার্থভাবে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের জন্য একটি যে সারপ্রাইজটা আমি দিতে চাই, আর সেটি হলো MR15 ফাউন্ডেশনের জন্য যে লোগোটি আপনারা নির্বাচন করার জন্য অবশ্যই আমাকে লোগো ডিজাইন করে পাঠিয়ে দিন। এই লোগো ডিজাইন থেকে পার্সোনালি 5 জনকে সিলেক্ট করব এবং তারা সুযোগ পাবেন আমার সাথে ডিনার করার ঢাকায় যে কোনো একটা 5 স্টার হোটেলে। সেই 5 জন থেকে আমি একজনকে সিলেক্ট করে তিনি পাবেন আমার অটোগ্রাফযুক্ত একটি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। দেশে করোনায় শিশুসহ আরও 21 জনের মৃত্যু, মৃতের সংখ্যা দাঁড়ালো 522 জনে। ঈদের ছুটিতে 1 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন নমুনা পরীক্ষায় শনাক্তের হার সর্বোচ্চ। চট্টগ্রামের কোটি মানুষের জন্য কোভিড আইসিইউ শয্যা 10টি, বিশেষায়িত হাসপাতালে 2 সপ্তাহে 13 জনের মৃত্যু। বেসরকারি হাসপাতালগুলোকে এগিয়ে আসার আহ্বান। ঈদের ছুটির পর করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা থাকলেও নেই প্রস্তুতি, রয়েছে ডেঙ্গু আতঙ্ক। এখনই হাসপাতাল বরাদ্দের পরামর্শ। জামায়াতের পরিকল্পনায় খুলনার কয়রায় হাঁটু পানিতে ঈদের নামাজ। মদত ছিল আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা চেয়ারম্যানের, অভিযোগ স্থানীয় নেতাদের। এবং আব্বানের ক্ষত শোকানোর আগেই নওগাঁয় আবারও ঝড়ের তাণ্ডব, 2 উপজেলার কয়েকশো বাড়ি ঘর বিধ্বস্ত। ঝোড়ো বাতাসে সিরাজগঞ্জে নৌকাডুবে 3 জনের মৃত্যু। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখলেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর সঙ্গে থাকুন সময়।